আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্টস ক্যারিয়ার পরিকল্পনা ও উদ্যোক্তা কথন, পাওয়ার্ড বাই বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম। সাথে আছি আমি MSU শান্ত ভূঁইয়া। আমাদের সাথে এই পর্বে অতিথি হিসেবে রয়েছেন আয়েশা মাহবুব দিনার, যিনি একজন নারী উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার, ফাউন্ডার অ্যান্ড সিইও জেনিথ ক্রিয়েশন। আপু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনি নিজের পরিচয় দিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আপনাকে দর্শকদেরকে আমার সালাম জানিয়ে শুরু করছি। আমি আয়েশা দিনার, একজন ফ্যাশন ডিজাইনার এবং রিসেন্টলি একটা ব্র্যান্ড ওপেন করেছি। আমার ব্র্যান্ডের নাম হচ্ছে জেনিথ ক্রিয়েশন, যেখানে বাংলাদেশি ফ্যাশনকে ফোকাস করে মূলত আমি কাজ করছি। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ব্র্যান্ডটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ আপু। আপু, আপনার কাছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেন থাকবে যে এত পেশা থাকতে আপনি কেন ফ্যাশন ডিজাইনারটাকে বেছে নিলেন? ছোটোবেলা থেকে আমার কাজিন বলেন বা ফ্রেন্ড যারা আছে, ছোটোবেলার একটা কমন কোশ্চেন হচ্ছে বড় হয়ে কী হতে চাও। তো সবাইকে দেখতাম যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, এর বাইরে কিছু না। আমার তখন ছোটো মনে খালি প্রশ্ন আসতো, আচ্ছা ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কি পৃথিবীতে আর কিছুর দরকার নাই? সব কিছুরই তো দরকার আছে। সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, লয়ার হয়, তো অন্য পেশাগুলো কে সামলাবে? রাইট। তো আমার আবার কি হতো যে পড়তে বসলে আমার পড়া রেখে আর্ট করতেছি, আমি নিজের ড্রেস নিজে ডিজাইন করছি। তো আমার মনে হতো যে আচ্ছা আমি কি করতে ভালোবাসি, তাহলে তো আমি হচ্ছে এই ড্রেস আপ, ফ্যাশন, আর্ট এগুলো পছন্দ করছি, তাহলে আমার কি হওয়া উচিত? আমার ডিজাইনার হওয়া উচিত। তো আমি সেই ছোটোবেলা থেকে বলতাম যে আমি ডিজাইনার হতে চাই। তো দেখা গেল বড় হওয়ার পরে বাবা মা অন্য সাবজেক্টে ভর্তি করিয়ে দিল, কিন্তু আমি পড়াশোনা করব না। আমি জিদ ধরে বসলাম যে না, আমি ফ্যাশন ডিজাইনিংয়েই পড়বো। এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার ডাক কবুল করেছে, আমি ফাইনালি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে পেরেছি এবং ফ্যাশন ডিজাইনার হতে পেরেছি। ওকে আপু, আমাদের দেশে আসলে যেটা দেখা যায়, যেমন আমাদের সময়ে আমরা যখন পড়াশোনা করেছি, 90 দশকের কথা যদি বলি, আমাদের স্কুলে জিজ্ঞাসা করতেন যে বড় হয়ে কি হতে চাও, তো আমরা হয়তো কেউ বলতাম পুলিশ অফিসার, আর্মি অফিসার, পাইলট, ডক্টর, ইঞ্জিনিয়ার, এরকম হাতে গোনা দুই একটা পেশা থেকে আমরা বাইরে গিয়ে আর এটা বলতে পারতাম না, বা আমাদের বাবা মাদের এক্সপেকটেশনও এরকমই ছিল। কিন্তু আপনার ক্ষেত্রে একটা জিনিস সম্পূর্ণ ব্যতিক্রম দেখলাম, যেটা হচ্ছে যে আপনিও আপনার পেশাটা আপনার নিজে চুজ করে নিয়েছেন। তার মানে আমরা কি এখন বলতে পারি যে আমাদের এখনকার জেনারেশন বেশিরভাগই নিজের পেশাটা নিজে চুজ করে নিতে পারছেন? 90 দশকের বাচ্চাদের বেশিরভাগ হতো যে বাবা মা চাপায় দিত একটা পেশা। আমার বাবা মা সেটার ব্যতিক্রম না, আমার বাবা মাও চাপিয়ে দিতে চেয়েছে একটা কিছু, কিন্তু আমি একটু জিদি, এটা ভালো না খারাপ জানি না, আমি বলছি না, আমার ওদিকে ফ্যাসিনেশন, আমি ওটাই করবো। আমাকে অন্য কিছু দিলে তো আমি করতে পারবো না। আমার যেটা ভালো লাগে, আমি যেটা এনজয় করি, আমি সেটাই করব। তো আমি করেছি, কিন্তু আনফর্চুনেটলি ম্যাক্সিমাম ছেলে মেয়েদের যেটা হয় যে বাবা মায়ের চাপিয়ে দেওয়া পেশাটাই ফাইনালি গ্রহণ করতে হয়। নিজের ইচ্ছা মতো মনে হয় বেশিরভাগ ছেলেমেয়েরা পারে না নিজের ইচ্ছার ভালোবাসার পেশাটাকে গ্রহণ করতে। আচ্ছা আপু, আপনার একটু আগে যেটি আপনি বলেছিলেন যে আপনার ব্র্যান্ড জেনিথ ক্রিয়েশন, তো আমরা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে যদি একটু কিছু বলেন আমাদের জন্য, আমাদের দর্শকরা হয়তো কিছু আপনার থেকে শিখতে পারবে। আমার ব্র্যান্ড হচ্ছে, আমি দেশি ফ্যাশনকে প্রমোট করতে চাই। আমি চাই আমাদের দেশি ফ্যাশনটা বিশ্বের দরবারে উঠে আসুক। একসময় আমাদের মসলিন বলেন, মসলিন, খাদি, আমাদের কাতান সারা বিশ্বে নাম করেছিল, তারপর কালের গর্ভে হারিয়ে গেছে। তো আমি চাই যে, আমার মনে হয় যে অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার এবং আমার দেশের প্রতি একটা কর্তব্য থাকে যে আমি আমার দেশের ফ্যাশনটাকে আবার সেই আগের পর্যায়ে নিয়ে যাব। সেই জন্য আমি দেশীয় প্রোডাক্ট, দেশীয় ঐতিহ্য বা শৈশব নিয়ে কাজ করছি। মানে ছোটোবেলার আমাদের হারিয়ে যাওয়া স্মৃতি, হারিয়ে যাওয়া খেলাগুলো, ওগুলোকে নিজের কাজের মাধ্যমে, ডিজাইনের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের ঐতিহ্যগুলোকে নিয়ে আসার চেষ্টা করছি। আপাতত কাতান দিয়ে বেশি কাজ করছি। আমার আগামীতে মসলিন, খাদি সব কিছু নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তো এবং আমাদের দেশি মোটিভগুলো, আমাদের কালচারগুলো মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমার ব্র্যান্ডে। এবং আরেকটা জোন রেখেছি যেটা হচ্ছে রিসাইক্লিং জোন।
ওটা নিয়ে কাজ করছি। আচ্ছা আপু, আপনার তাহলে জোনটা সম্পর্কে, রিসাইকেলিং জোন হিসেবে আপনি যেটা রেখেছেন ওটা সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আর রিসাইক্লিং জোন হচ্ছে যে আমাদের ইউজ করা যে প্রোডাক্টগুলো আমরা ফেলে দিই, তো ওই ওয়েস্টেজ প্রোডাক্ট থেকে আমি ক্রিয়েটিভিটির মাধ্যমে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। এটা আমাদের দেশে তেমন পরিচিত না হলেও পশ্চিমা দেশগুলোতে খুবই জনপ্রিয়। ইভেন পশ্চিমা দেশগুলোতে এই রিসাইক্লিং প্রোডাক্টগুলোকে মানুষ নর্মাল প্রোডাক্টের চেয়ে 2 গুণ 3 গুণ বেশি দামে কিনে, তারা খুব শখ করে পড়ে। এবং তারা শুধু প্রোডাক্ট কিনে না, তারা ক্রিয়েটিভিটি বলেন, মেধা বলেন, এসব কিনে। তো এটা আমার দেশে যেহেতু নাই, আমি চাই যে এটা আমার দেশে এই এই প্রচলনটা শুরু হোক। এবং আমি নিজে যেটা পরে আছি এটাও রিসাইক্লিং বলতে পারেন। আমার আম্মুর একটা কাতান ওড়না এবং আমার ঘরে কিছু ফ্যাব্রিক ম্যাটেরিয়ালস ছিল যেটা দিয়ে আমি নিজেই ঘরে বানিয়ে ফেলেছি এরকম। আপু এটা কিন্তু বোঝা যায় না, আমি তো ভেবেছিলাম আপনি কোন একটা শোরুম থেকে হয়তো নিয়ে আসছেন। না, এটা আমি নিজে বানিয়েছি, নিজে প্যাটার্ন করেছি, নিজে কেটেছি এবং এইটা হ্যান্ড পেইন্ট করেছি, সবই নিজে করেছি। তো আমি আজকে রিসাইক্লিং নিয়ে কথা বলবো, এই জন্যই এটা পরে এসেছি। এবং আমি চাই যে আমার একটা জোন থাকবে যেখানে আমি নিজেও এবং যারা ক্রিয়েটিভ, যারা ওয়েস্টেজ থেকে কিছু ক্রিয়েটিভিটির মাধ্যমে কিছু নতুন আবিষ্কার করতে চায়, তাদের জন্য ওই জোনটা থাকবে, ওই প্ল্যাটফর্মটা থাকবে যেখানে তাদের ওই কাজগুলো শোকেস করা হবে এবং আমার নিজের ডিজাইনগুলো শোকেস করা হবে যেগুলো ওয়েস্টেজ থেকে করা হয়। আমি দেখাতে চাই যে এখানে একটা দারুণ কিছু আছে। চমৎকার উদ্যোগ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটা বিষয় আমার জানতে চাওয়া, যেটা হচ্ছে যে ইদানিংকালে আমাদের দেশের বেশিরভাগ উদ্যোক্তা বা নারী উদ্যোক্তারা একটা উদ্যোগ হচ্ছে যে ই কমার্স বা এফ কমার্স, বিশেষ করে ফেসবুকে একটা পেজ খুলেই বা একটা গ্রুপ খুলেই ইন্ডিয়া থেকে বা পাশের দেশ থেকে অথবা পাকিস্তান থেকে পোশাক নিয়ে এসেই তারা সেল করছে। এটাকে আসলে কতটুকু আমরা উদ্যোক্তা হিসেবে বলতে পারি, নাকি আপনার মতো যারা উদ্যোক্তা তাদেরকে আমরা উদ্যোক্তা হিসেবে প্রমোট করতে পারি? এটা আমার একান্ত ব্যক্তিগত কোশ্চেন আপনার কাছে। আচ্ছা, আগে আমাদেরকে জানতে হবে যে উদ্যোক্তার সংজ্ঞা কি। উদ্যোক্তার সংজ্ঞা হচ্ছে রুট লেভেল থেকে যারা কাজ করছে, এই যেমন ম্যাটেরিয়ালস থেকে শুরু করে A to Z যারা করছে সেটাকে বলে উদ্যোক্তা। এবং ওই যে যারা ইন্ডিয়ান পাকিস্তানি নিয়ে আসছে সেটা হচ্ছে রিসেলার, সেটাকে কিন্তু উদ্যোক্তা বলা হয় না। তারা এক জায়গা থেকে কিনে এনে আরেক জায়গায় বিক্রি করছে, ওইটা হচ্ছে রিসেলার। তো আমি মনে করি আমি উদ্যোক্তার সমর্থন করি এবং আমি চাইবো যে কেন আমাদের দেশে কি ভালো কিছু নাই? ফ্যাব্রিকের জন্য তো আমরা সারা বিশ্বে সেরা, আমরা কেন অন্য দেশ থেকে কিনে আনতে হবে আমাদের? এটা আমি যদি বলি এটা দেশপ্রেমের অভাব আমি মনে করি। এটা আমার একদম একান্ত ব্যক্তিগত আমার মতামত, দেশপ্রেমের অভাব। বিশ্বাস করেন আমি নিজেও চেষ্টা করি আমার দেশের কি আছে আমি এটা খুঁজি। কোনো একটা শোরুমে গেলে আমাকে যদি কেউ বলে যে এটা বাইরের দেশের, আমি বলি আমার দেশের কি আছে আমাকে সেটা দেন। আমার এটাই ভালো লাগে, এটাই আমার পরিচয় আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই, মানে আমার নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের দেশের প্রোডাক্টকে ভালোবাসতে হবে। কেন পাকিস্তানি প্রোডাক্ট, কেন ইন্ডিয়ান প্রোডাক্টের এত জয় জয়কার? আমাদের দেশেই তো আমি মনে করি যে কত সুন্দর সুন্দর ফ্যাব্রিক ম্যাটেরিয়ালস আছে, কত কিছু আছে, আমরা নিজেরাই করতে পারি। কিন্তু না, আমরা আমাদের ওই মস্তিষ্কটা খাটাবো না। আমরা টিভিতে দেখবো, সিরিয়ালে দেখবো যে বাইরের দেশের একটা ড্রেস খুব সুন্দর, বাস ওখান থেকে আমরা নিয়ে এসে বিক্রি করা শুরু করব। এটা কেন করব? আমরা আমাদের একটা মাথা দিয়েছে আল্লাহ সুন্দর চিন্তা করার, প্রোডাক্টিভ কিছু করার, এবং আমাদের দেশে ফ্যাব্রিক তো সারা বিশ্ব জয় করে, তো আমরা কেন অন্য দেশ থেকে হায়ার করব এই জিনিসগুলো? আপু আপনার প্রোডাক্টের একটা নিজস্বতা আছে আমি যতটুকু জানি। আপনার যেমনটি একটু আগে আপনি বলেছিলেন যে আপনি নিজেই আপনার গায়ের পোশাকটাও আপনি নিজে করে নিয়ে আসছেন। তো আপনার পোশাকের নিজস্বতা যে বিষয়টা, এটা সম্পর্কে একটু আমাদেরকে যদি বলেন। নিজস্বতা হচ্ছে প্রতিটা ব্র্যান্ডেরই একটা নিজস্বতা থাকে, কিছু কাজ করার স্টাইল থাকে। তো আমার প্রোডাক্টেরও নিজস্বতা আছে। আমার প্রোডাক্টে দেশি ব্যাপারগুলো ফুটিয়ে তোলা হচ্ছে, আমার প্রোডাক্টে হ্যান্ডিক্রাফটের ব্যাপারটা থাকে। এবং আমি চেষ্টা করি কাতানকে প্রমোট করার, খাদিকে প্রমোট করার, মসলিনকে প্রমোট করার চিন্তা করি। এবং যেই সব আমাদের 90 দশকের বাচ্চাদের যেই হারানো শৈশব আছে,
ওটাকে আমি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। যেমন কিছুদিন আগে একটা ব্যাগ ডিজাইন করলাম, আমরা ছোটবেলায় খেলতাম, পুতুল বিয়ে খেলতাম, হ্যাঁ, কাপড়ে বানানো। তো ওইটা অলমোস্ট সবাই ভুলে গেছে। তো আমি সেই পুতুল বিয়ের কনসেপ্ট দিয়ে একটা ব্যাগ ডিজাইন করেছি, ওইটা আমি দেখাতে পারলে ভালো হতো। তো এইটা দেখার পর সবার খুব প্রশংসা পেয়েছি এবং সবাই নস্টালজিক হয়ে গেছে। তো আমি চেষ্টা করি যে সেই শৈশবকে ফিরিয়ে নিয়ে আসার, দেশীয় ব্যাপারগুলোকে ফোকাস করে কাজ করছি, এটাই হচ্ছে যে আমার নিজস্বতা, এবং কোয়ালিটি ভালো করা নিশ্চয়তা দিচ্ছি এটা। আপু আপনাকে আরেকটা জিনিস জানতে চাইবো, আপনি উদ্যোক্তা বা ডিজাইনার এটার পাশাপাশি আর কি করছেন? উদ্যোক্তা ডিজাইনিংয়ের পাশাপাশি আমার যেগুলো ভালো লাগে, আমি একটু মোটামুটি লেখালেখি করি, লেখালেখি করতে ভালো লাগে, এবং আমি প্রচণ্ড রকমের একজন পশু পাখি প্রেমী। তো চেষ্টা করি পশু পাখির, অবলা জীবের পাশে দাঁড়ানোর। মানুষ নিয়ে অনেক মানুষ চিন্তা করার আছে, তাই না? আপনারা প্রত্যেকেই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আমি যেটা দেখি সোশ্যাল মিডিয়ায়। আমি চিন্তা করি ওই অবলা জীবগুলো নিজের কষ্টের কথা কাউকে বলতেও পারে না, এবং তাদেরকে নিয়ে চিন্তা করারও কেউ নেই। তো আমি একটু ওদেরকে নিয়ে চিন্তা করি, আমি ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, ওদের অসুখ বিসুখ হলে চেষ্টা করি নিজের সাধ্যমতো ওদের মেডিকেল সার্ভিসটা দিতে, এবং কেউ অ্যাবিউজ করলে চেষ্টা করি যে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার, এবং চেষ্টা করি নিজের সাধ্যমতো ওদেরকে খাবার দেওয়ার, কারণ ওদের ক্ষুধা লাগলে ওরা বলতে পারবে না। আপনি যখন অসুস্থ হবেন আপনি বলতে পারবেন আমি অসুস্থ, এবং আপনার আপনজনেরা আপনার পাশে এসে দাঁড়াবে, ডাক্তার দেখাবে, আপনার সেবা শুশ্রূষা করবে। কিন্তু ওরা কি সারাদিন রোদে মেঘে বৃষ্টিতে ক্ষুধায় অর্ধাহারে অনাহারে দিন কাটায়, ওদের কষ্ট হয়, ওরা বলতেও পারে না। তো আমি মনে হয় যে ওদের ওই আনটোল্ড স্টোরিটা শুনতে পারি, ওদের কষ্ট হচ্ছে, এবং আমি চেষ্টা করি ওদের পাশে দাঁড়ানো। তাহলে তো আপনি উদ্যোক্তা ডিজাইনিং এর পাশাপাশি আপনাকে একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমরা ট্রিট করতে পারি, এটা তো স্বেচ্ছাসেবী হিসেবে আপনি এই কাজটুকু করেন। তো এই হিসেবে আমরা যদি আপনার এরকম একটা গল্প যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনি অবলা জীবের জন্য কাজ করেছেন, তার মধ্যে সবচেয়ে অ্যাট্রাকশন একটা গল্প যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আচ্ছা, আমি আমার বাসার গুলশানে একটা ক্লাস করতাম। তো ক্লাস থেকে আসা যাওয়ার পথে প্রতিদিন একটা কুকুরকে দেখতাম যে একইভাবে পড়ে আছে, একই জায়গায় একইভাবে পড়ে আছে। আমি বুঝতাম না ও কি মারা গেছে, মারা গেলে এখনও কেন, পরের দিনও দেখি একইভাবে পড়ে আছে। তো যে যখন সামনে গিয়ে দেখলাম একদিন চোখ খুলতে পারছে না, ডাকাডাকির পরে খাবার নিয়ে গেল, একটু চোখ খুলছে, লাল চোখ। তো আমি আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলাম যে কুকুরটার কী হয়েছে, বললো যে কিছুদিন যাবত গাড়ি অ্যাক্সিডেন্ট করে এখানে পড়ে আছে। তো আমার খুব কষ্ট হলো। তো আমি তো দিন রাতে আর ঘুমাতে পারিনি বাসায় গিয়ে, যে কী হলো, আমি রাত হয়ে গেছে। তো পরের দিন ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে ওর পায়ে অ্যাক্সিডেন্ট করেছে, খুব সমস্যা, এবং ব্যথায় ওর জ্বর চলে আসছিল, যার কারণে উঠতেও পারছিল না, ওইভাবেই পড়েছিল। তো ডাক্তার দেখানোর পরে রেগুলার ওকে আমার নিয়ে যেতে হয়েছে প্রতিদিনের ট্রিটমেন্টের জন্য, ইনজেকশনের জন্য। ওর একটা পায়ে ছোট্ট অপারেশন হয়েছিল, এবং তারপর থেকে প্রতিদিন ওকে রাস্তায় আমি ড্রেসিং করতাম, ওকে খাবার দিতাম। তো সেই কুকুরটা আলহামদুলিল্লাহ, বাঁচারই কথা ছিল না, আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে। এবং সবচেয়ে আজব ব্যাপার কি জানেন, ও কিভাবে যেন আমার গায়ের গন্ধটা এমনভাবে চিনে রেখেছে যে ও যখন চোখ বন্ধ করে ঘুমায় থাকে, আমি ওর সামনে দিয়ে এই যে মাস্ক পরেই যখন যাই, ও চিনে ফেলে, ও এসে আমার পাটা জড়ায় ধরবে। এবং আমার ফ্যামিলি মেম্বারকে ও কীভাবে যেন চিনে রাখছে, আমার বাবা মা ভাই কেউ ওই রাস্তা দিয়ে যেতে পারবে না, ও যে হাজার মানুষের ভিড়ে ও শুধু আমার আপন মানুষগুলোকে গিয়ে পা জড়ায় ধরবে। আমার চাচা এসেছিল বেড়াতে আমাদের বাসায়, সে যখন রাস্তায় বেরোচ্ছে ও তার সাথে একই কাজ করেছে। মানে এটা খুবই অবাক ব্যাপার যে ওর সিক্স সেন্স এত, বা স্মেল শক্তিটা এত, যে ও আমার আপন মানুষগুলোকে চিনে নিচ্ছে, এবং ও একই কাজটা আমার আপন মানুষের সাথে করছে, আর কারোর সাথে করছে না। তো এটা ছিল একটা প্রাপ্তি যে আমি একটা জীবন বাঁচাতে পেরেছি। এরকম টুকটাক অনেক জীবনই বাঁচিয়েছি, কিন্তু এটা সবচেয়ে মজার ছিল। আপু আসলে আমি কতবাক, নিশ্চয় আমাদের দর্শকরাও জানবেন, যে দেখবেন যে মানবতা আসলে কি জিনিস। আমি আপনাকে একটা সেলুট করলাম যে আসলে মানুষ হয়ে আপনি জীবের যে দয়া দেখিয়েছেন, যে কাজ করেছেন, এটা আসলে একটা, বিশেষ করে মেয়ে মানুষ হিসেবে, যেখানে মেয়েরা পশু পাখি বা কুকুর বিড়ালের কাছে ভয়ে যেতে চায় না, সেখানে আপনি এত বড় একটা কাজ করেছেন।
আপু, নতুন নারী উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কি? অ্যাকচুয়ালি আমি নিজেও নতুন, তবে আমি ছোটবেলা থেকে যেটা নিজের মনে লালন করি এবং যেটা সবাইকে বলি, সেটা হচ্ছে যে লাইফে অনেক অসৎ উপায়ে বড় হওয়ার অফার আসবে, বাট সেটা যেন আমরা যেন লোভটা সামলে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি মনে করি সেটা, কারণ হালাল টাকা একটা বরকত থাকে এবং আল্লাহর রহমত থাকে। তো আমি আল্লাহকে খুবই ভয় পাই বা কর্মকে ভয় পাই। তো আমি সবাইকে এটাই বলি যে সৎ পথে থাকা ভালো এবং সৎ পথের উপার্জনটা ভালো, ওই লোভ ত্যাগ করা উচিত। এবং আমি আশা করব যে আপনাদের দোয়ায় আমি যেন বাকিটা জীবন সৎ পথে উপার্জন করে যেতে পারি। এবং নিজের মস্তিষ্ককে, নতুন যারা নারী উদ্যোক্তা আছে তাদেরকে বলবো যে নিজের মস্তিষ্ককে ব্যবহার করুন, নিজে কিছু করুন। অন্য একটা কপি পেস্ট বা অন্য দেশ থেকে হায়ার করে নিয়ে আসা, এইটা কখনো করবেন না, আমি এটাই বলবো। আপু, আপনি অনেক ভালো পরামর্শ দিয়েছেন। আপনার কাছে আমরা দেখতে দেখতে প্রোগ্রামের একদমই শেষ দিকে চলে আসছি। আপনার কাছে লাস্ট কোশ্চেন হচ্ছে, খুব সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি নারী উদ্যোক্তাদের একটা গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া, উইমেন অ্যান্ড এন্টারপ্রেনার্স, সংক্ষেপে যদি আমি বলি ওই গ্রুপে প্রায় আজকে দেখলাম 5.5 লক্ষ মেম্বার। তো ওখানে বেশ কিছু নারী উদ্যোক্তারা বিশেষ করে দেশীয় প্রোডাক্ট, দেশীয় খাবার নিয়ে খুব ভালো ব্র্যান্ডিং করে যাচ্ছেন। তো আমি দেখেছি আপনিও ওই গ্রুপটাতে আছেন। তো এই ক্ষেত্রে বাংলাদেশের কমার্স বা কমার্সের ভবিষ্যৎটা কি দেখেন আপনি, বা বাংলাদেশের নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎটা কি দেখেন? আলহামদুলিল্লাহ, এইটা আমি বিশেষ করে দেশীয় প্রোডাক্ট, দেশীয়, হ্যাঁ। তো আমি তো শুরু থেকে দেশ করছি, অতএব আমার তো এটা ভালো লাগারই কথা, কারণ আমি তো মনে মনে এরকম একটা প্ল্যাটফর্ম চাচ্ছিলাম যেখানে শুধুই দেশি প্রোডাক্টের প্রমোশন করা হবে। তো খুবই ভালো করছে যে শুধু দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং সবাইকে দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করতে বাধ্য করছে। এটা খুবই একটা আশার বাণী যে তাহলে এই 5 লাখ বা 5.5 লাখ মেম্বারের হাত ধরে দেশীয় প্রোডাক্টের একটা বিরাট বিপ্লব ঘটতে যাচ্ছে। এবং নারীদের কথা যেটা বলবো, যে 10 বছর আগেও দেখেছি যে নারীরা শুধু হাউস ওয়াইফ, হোম মেকার, এছাড়া কিছু না। এখন দেখি যে হোম মেকারের পাশাপাশি তারা হাজবেন্ডের পাশাপাশি সংসারের বা বাবার সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে। এটা কমার্স বা কমার্স ছাড়া সম্ভব ছিল না। একজনেরটা দেখে আরেকজন ইন্সপায়ার্ড হচ্ছে, আরেকজনেরটা দেখে আরেকজন ইন্সপায়ার্ড হচ্ছে এবং তারা করছে। রান্নাঘর এক সময় হোম মেকারদের জন্য ছিল যে হ্যাঁ, ফ্যামিলির জন্য খাবার বানাবো। এখন রান্নাঘর একটা স্বপ্ন দেখার জায়গা হয়ে গেছে। রান্নাঘর থেকে স্বপ্ন দেখছে মেয়েরা যে তারা খাবার বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারছে। এবং আরও অন্যান্য বিজনেসগুলো যেগুলো 10 বছর আগে দেখিনি যে কোনো নারী উদ্যোক্তা হয়েছে, সেইভাবে না। কোনো নারী উদ্যোক্তা বা কোনো নারী জব করে খুব কমই দেখা গেছে। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য একটা বিরাট ব্যাপার এবং আমি আগামী এতে অনেক উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছি নারীদের মধ্যে। আমার কাছে এটা ব্যাপক সম্ভাবনাময় খাত মনে হচ্ছে। আমি সত্যিকার অর্থে আমি নিজেও প্রত্যেক মাসেই ওই গ্রুপ থেকে কিছু না কিছু ক্রয় করি। কোনো আপু একটা পিঠা বানিয়েছে হাতে তৈরি, এটা হয়তো দিয়েছে, ছবি দেখেছি, ভালো লেগেছে, আমি কিনেছি। বা কেউ হয়তো মধু বিক্রি করতেছে, সরিষার তেল, ঘি, অথবা দেশীয় একটা ফেব্রিক্সে একটা প্রোডাক্ট রেডি করেছে আমার বাচ্চাদের জন্য বা আমার ওয়াইফের জন্য, আমি নিয়েছি। তো আমার কাছে এটা মনে হচ্ছে যে এভাবে যদি এগিয়ে যায় আমাদের নারীরা, আমাদের নারী উদ্যোক্তারা, দেশীয় প্রোডাক্টের একদিন জয় জয়কার হবে। একদিন আমরা শুধু দেশীয় প্রোডাক্ট নিয়েই আমরা গর্ব করব এবং দেশীয় প্রোডাক্ট অনেক ভালো হবে। এটা আসলেই আমার প্রত্যাশা। এবং দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, আপনাদের কাছেও আমাদের একই প্রত্যাশা থাকবে। দেখতে দেখতে আমাদের সময় এখানেই শেষ করতে হচ্ছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্টস ক্যারিয়ার পরিকল্পনা ও উদ্যোক্তা কথন পাওয়ার্ড বাই বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চারিদিকে চোখ কান খোলা রাখবেন, সচেতন থাকবেন। বিশেষ করে এখন বৃষ্টি সিজন, প্রত্যেকে একটা করে গাছ লাগাবেন এবং মাস্ক ব্যবহার করবেন,
হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, সামাজিক দূরত্ব মেনটেন করবেন। করোনা যুগে সবাই সতর্ক থাকবেন এবং সবাই মোটিভেট থাকবেন, সবাই হতাশ হবেন না কেউ। ইনশাল্লাহ আমরা সবাই একদিন এই দেশকে, দেশীয় প্রোডাক্টকে ব্র্যান্ডিং করে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আপনাদের যদি কোনো মতামত বা পরামর্শ, অভিযোগ, যে কোনো ধরনের কিছু থাকলে আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। আর যে কোনো ধরনের পরামর্শ থাকলে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপু, আপনার যদি আমি আয়েশা দিনার, আমি চাইবো যে সবাই দেশকে ভালোবাসবেন এবং দেশীয় প্রোডাক্টকে প্রমোট করবেন, এবং আমাদের মতো যারা ছোট ছোট উদ্যোক্তা আছে, দেশীয় ডিজাইনার আছে, তাদের কাজকে ভালোবাসবেন, তাদের কাজকে প্রমোট করবেন। আপনাদের কাছে আপাতত আমার এইটুকুই চাওয়া।